মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫। জানাবো শেখ হাসিনার দেশে ফেরার কি পথ খোলা আছে এবং সর্বশেষ জানাবো চোর সন্দেহে ২ যুবককে মারধর, একজনের মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫। মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সকালে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সর্দারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা, জান্নাত, মিনহা ও মাইমুনা সহ ৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমন সর্দার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বোমা বিস্ফোরিত হলো আমি জানি না। মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান জানান, তার মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোহাম্মদ জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। শেখ হাসিনা দেশে ফেরার কি পথ খোলা আছে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরের দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে আছেন এবং তার ঘোষণাটিও এসেছে ভারতের দিল্লিতে এক সংবাদ সম্মেলন থেকে। বাংলাদেশের আপত্তির পরও তার এই সংবাদ সম্মেলন ঢাকায় তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর ৫ দিন পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে দেখা যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে। বৈঠকের পর সেদিনই তিনি উড়াল দেন দিল্লির উদ্দেশ্যে। দিল্লি পৌঁছে পরদিন তাকে আলোচনা করতে দেখা গেছে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদীকে ঠিক কী কারণে দিল্লি ছুটে যেতে হলো সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে দুই দেশের সম্পর্কের মধ্যে হঠাৎ এই যে এক ধরনের টান পরিস্থিতি, তার পেছনে দিল্লির প্রেস ব্রিফিংয়ের যে একটা ভূমিকা আছে সেটা স্পষ্ট। কারণ ওই ব্রিফিংয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কথা বলেন, কিন্তু সেখানে ডিসেম্বরে ঢাকায় ফেরার যে ঘোষণা সেটা আসলে কতটা সম্ভব, কিংবা তিনি চাইলেই কি ফিরতে পারবেন, এমন প্রশ্ন আছে। শেখ হাসিনার ঢাকায় ফেরার ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তার কাছে বৈধ কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে, ফলে পাসপোর্ট ছাড়া তিনি কিভাবে ফিরবেন সেটা একটা প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডে সাজা দিয়েছেন। তবে তার দেশে ফেরার ক্ষেত্রে এই দুটি বিষয় সরাসরি সেভাবে বাধা নয়। মূল বিষয় হচ্ছে আগামী ডিসেম্বরে তিনি সত্যিই দেশে ফেরার চেষ্টা করবেন কিনা এবং তখন বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরতে দেবে কিনা। বাংলাদেশ অবশ্য শেখ হাসিনার বিষয়ে আগেই তার অবস্থান পরিষ্কার করেছে। দেশটি শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার তাকে ফেরত চায়, কিন্তু তার ফেরার কি সুযোগ আছে? এখানেও দুটি পথ স্পষ্ট। একটি হচ্ছে তিনি নিজের সিদ্ধান্তে নিজের পছন্দ মতো সময়ে ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। তবে এটার জন্য তার দরকার হবে বৈধ পাসপোর্ট। পাসপোর্ট না থাকলে উপায় হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করে সীমান্ত পার হওয়া। সাবেক কূটনীতিক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, তিনি তো বাংলাদেশের নাগরিক, নিজ দেশে ফেরত আসতে চাইলে সেটা তার অধিকার। একই সঙ্গে পাসপোর্ট পাওয়াও তার অধিকার। তার যদি ভ্যালিড পাসপোর্ট থাকে তিনি সেটা ব্যবহার করতে পারবেন। না থাকলে তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন। সে আবেদনের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকারের সিদ্ধান্ত যদি ইতিবাচক হয় তাহলে তিনি পারমিট নিয়ে বাংলাদেশে আসতে পারেন। তবে শেষ পর্যন্ত যদি শেখ হাসিনা নিজে ফিরে না আসেন তাহলে আরেকটি উপায় হচ্ছে তার প্রত্যর্পণ। অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য যে চুক্তি আছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। তবে চুক্তিতে নানা ফাঁক ফোকর আছে।
ফলে চাইলেই যে সেই আইন অনুযায়ী প্রত্যর্পণ হবে তার কোনো নিশ্চয়তা নেই, বাধ্যবাধকতাও নেই। তাছাড়া বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধের 2 বছর পরও যখন এই প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি, তখন সেটা অদূর ভবিষ্যতে আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। অদ্বিতীয় ভারত বিভিন্ন দেশের রাজনীতিবিদদের সে দেশে আশ্রয় দিয়েছে। তাদের কেউ কেউ পরবর্তীতে স্ব-ইচ্ছায় ফিরে গেছেন, আবার কেউ কেউ এখনও অবস্থান করছেন। তবে শেখ হাসিনা যেখানে নিজেই ফিরতে চান, সেখানে প্রত্যর্পণ আইন প্রয়োগের প্রয়োজন দেখছেন না জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এলিনা খান। তিনি বলেন, উনি কিন্তু অলরেডি ভারত সরকারের তত্ত্বাবধানে অবস্থান করছেন। এটাকে আমরা জেল কাস্টডি মনে করছি না। এখানে উনি নিজেই প্রত্যর্পণের সদিচ্ছা পোষণ করেছেন যে উনি আসতে চান। বাংলাদেশ সরকারও বলছে উনি আসুক, তাকে ফেরত পাঠানো হোক। এলিনা খান বলেন, তাহলে সেখানে ভারতের কোনো চুক্তি বা এ ধরনের কোনো সমস্যা আছে বলে মনে করছি না। কারণ শেখ হাসিনা যদি বলতেন যে আমি যাব না, তাহলে একটা প্রশ্ন আসতো যে ওই আইন অনুযায়ী তাকে পাঠানো হোক। কিন্তু উনিও আসতে চাচ্ছেন, এখানে সরকারও তাকে চাচ্ছে। সুতরাং ওনার আসতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। এটা নির্ভর করছে তিনি কিভাবে ফেরেন তার উপর। রাজনীতি বিশ্লেষকদের অনেকেই মনে করেন, তিনি যদি বাংলাদেশ সরকারের সঙ্গে ফলপ্রসূ কোনো নেগোসিয়েশন করে আসতে পারেন, তাহলে তার ফেরাটা হবে একরকম। তবে বাংলাদেশের বাস্তবতায় নেগোসিয়েশনের পরিস্থিতি সেভাবে দেখা যাচ্ছে না বলে মনে করা হচ্ছে। ফলে যদি নেগোসিয়েশন ছাড়াই তিনি ফেরেন, তাহলে সেক্ষেত্রে তাকে ফিরেই আত্মসমর্পণ করতে হবে অথবা গ্রেপ্তার হতে হবে। কারণ মানবতা বিরোধী অপরাধের মামলায় ইতোমধ্যে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এলিনা খান বলেন, আইন তো সবার জন্য প্রযোজ্য, সুতরাং উনি আসা মাত্রই তো ওনাকে গ্রেপ্তার করবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, ওনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার যে সময়সীমা, সেটাও কিন্তু অলরেডি পার হয়ে গেছে। সেক্ষেত্রে তো ওনাকে প্রথমেই আসলে কাস্টাডিতে নেবে, তারপর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ চলতে থাকবে। দেশে ফিরলে মৃত্যুদণ্ডের সাজার মুখোমুখি কিংবা গ্রেপ্তারের যে ঝুঁকি, সেটা নিশ্চিতভাবে শেখ হাসিনাও জানেন। কিন্তু তাহলে তার আসার কথা কেন বলা হচ্ছে? এখানেই সামনে আসছে দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটের কথা। বাংলাদেশে দলটির কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা নিজেসহ অন্য নেতারাও পলাতক। ফলে দল বাঁচানোর জন্য শেখ হাসিনা ফিরবেন এমন বক্তব্য আছে দলটির ভেতরে। যদিও তার ফেরার বাস্তবতা দেখেন না রাজনীতি বিশ্লেষকদের অনেকেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক সাইদ ফেরদৌস বলেন, শেখ হাসিনাকে আমি আর ওরকম হিরোহিক জায়গাতে দেখতে পাই না। যেভাবে ওনাকে চলে যেতে হলো, আমার মনে হয় না যে ওই সাহস নিয়ে উনি ফিরবেন এবং আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, উনি যত জোর গলায় বলছেন আইনি পন্থায় এগুলোকে মোকাবেলা করার মতো বাস্তবতা তার নাই। আর বাংলাদেশের বিচারককে আমরা এরকম পক্ষপাতহীন প্রতিহিংসার বাইরে এসে ন্যায় বিচার আমরা দেখি না। এখানে শেখ হাসিনা নিজেও ন্যায় বিচার করেননি। উনি ন্যায় বিচার পাবেন এই ভরসাও ওনার নাই। ফলে উনি এখানে আসবেন না। শেখ হাসিনা আসা না আসার বিষয়টি যে শুধু তার একার উপর নির্ভর করছে নয়, বাংলাদেশে যদি সত্যিই তিনি ফিরে আসতে পারেন, তাহলে এরপর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটাই মূল্যায়নও গুরুত্বপূর্ণ। এছাড়া ইস্যুটির সঙ্গে এখন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎও জড়িয়ে গেছে। ফলে শেখ হাসিনা চাইলেই যে এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারবেন, সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির সেটা মনে করেন না। তিনি বলেন, তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, কাজেই এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের পেছনে লক্ষ মানুষের সমর্থন থাকে, বড় সংগঠন থাকে এবং যারা সামাজিক রাজনৈতিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন বা ব্যাঘাত ঘটাতে পারেন, সেই ধরনের ব্যক্তিদের ব্যাপারে তো একক সিদ্ধান্তের বিষয় থাকে না। অনেক সময় এর সঙ্গে অন্যান্য অংশীদারেরাও যুক্ত হয়ে যান। কিন্তু এখানেই তাহলে আবার প্রশ্ন উঠছে, ভারত কি তাহলে বাংলাদেশের সঙ্গে দর কষাকষির সুযোগ হিসেবে শেখ হাসিনা ইস্যুকে ব্যবহার করছে? এম হুমায়ুন কবির বলেন, ভারত যদি এটাকে তার দর কষাকষির সুযোগ হিসেবে ব্যবহার করতে চায়, সেটা আমার ধারণা ইতিবাচকের বদলে নেতিবাচক হওয়ার সম্ভাবনা আছে। গত 5ই আগস্টে দিল্লিতে যে হত্যাকাণ্ড ঘটল, তারপর আপনি রিয়াকশনটা যদি খেয়াল করেন, এরকম ভাষায় প্রতিবাদ আমি কখনো দেখিনি। কীরকম বিক্ষুব্ধ হলে এমন প্রতিবাদের ভাষা আসতে পারে? এটা তো সরকারি পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারাও কিন্তু সরব প্রতিবাদ করেছেন। এম হুমায়ুন কবির বলেন, এখানে ভারত দর কষাকষি করেছে সেটা বলবো না, একটা সুযোগ হয়তো করে দিয়েছে, কিন্তু এই সুযোগ করে দেওয়ার রিয়াকশনটা আপনি পেয়েছেন। কাজেই এটা কিন্তু একটা ইন্ডিকেটর, এটা বোঝার জন্য যে ফার্দার এটা নিয়ে মুভ করতে গেলে কী রকম রিয়াকশন হতে পারে। শেখ হাসিনা শেষ পর্যন্ত কী করবেন সেটা সময়ই বলে দেবে। তবে তার সমীকরণ যেমনটাই হোক, এটা স্পষ্ট যে ফেরার সময়সীমা ঘোষণার সিদ্ধান্ত শেখ হাসিনার জন্য নতুন করে একটা রাজনৈতিক ঝুঁকিও বটে। বিশেষ করে ঘোষণা দিয়ে দেওয়ার পর তিনি যদি না ফেরেন, তাহলে সেটা দলকে পুনরুজ্জীবিত করা তো দূরের কথা, বরং সেটা নতুন সংকটের কারণও হতে পারে।
চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু। জয়পুরহাটের খেতলালে চোর সন্দেহে দুই যুবকের মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মাইদুল নামে অপর এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মোহাম্মদপুর পদ্মপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাল বাদশাহ উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর নলপুকুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আহত মাইদুল একই এলাকায় ইব্রাহিমের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোহাম্মদপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে খেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাইদুল জানান, জামালগঞ্জ চরমাথা এলাকায় একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মারধর ও নির্যাতন করা হয়। পরে মাঠের পাশে তাদের ফেলে রেখে যাওয়া হয়। ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন বলে জানান মাইদুল, তবে তাদের নাম বা ঠিকানা তিনি জানেন না। আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটু জানান, লাল বাদশাহ শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং চোখেও কম দেখতেন। মাইদুলেরও কিছুটা জ্ঞান বুদ্ধির সমস্যা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, চোর সন্দেহে দুই যুবকের মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের মাঠের পাশে ফেলে রাখা হয়। সেখানে লাল বাদশার মৃত্যু হয় এবং মাইদুল অচেতন হয়ে পড়েছিল। তবে মারধরের কারণ ও একসঙ্গে কারা জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।